আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দ্য ডেইলি স্টারের মার্চ 22 থেকে পড়ছি এবং আজকে আর্টিকেল লিখেছেন তিনি হচ্ছেন ফাহমিদা খাতুন। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ অর্থাৎ সিপিডির একজন এক্সিকিউটিভ। তিনি দারুণ সব কলাম লিখেন এবং আজকের কলামটা আপনাদের জন্য, ক্যান্ডিডেটসদের জন্য এই কারণে ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য কতটুকু দুঃসংবাদ বয়ে আনবে সেটি নিয়ে মূলত এই আলোচনা করা হয়েছে। অর্থাৎ যুদ্ধ যে শুধুমাত্র রাশিয়ার ইকোনমির উপরে প্রভাব ফেলবে তা নয়, বরঞ্চ গ্লোবাল ইকোনমির উপরে একটা প্রভাব ফেলবে, যেটার ফলাফল সরাসরি বাংলাদেশের উপর এসে পড়বে। কারণ আমরা জানি রাশিয়ার সঙ্গে কিন্তু বাংলাদেশের অনেকগুলো অর্থনৈতিক চুক্তি আছে এবং রাশিয়া এবং ইউক্রেন থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে আমদানি করে এবং রাশিয়ার যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটি প্রধান অংশীদার হচ্ছে রাশিয়া। সো বাংলাদেশের অর্থনীতির উপর কতটা চাপ তৈরি করবে সেটি আজকে আমাদের মূল আলোচনার বিষয়। তো চলুন আমরা শুরু করি। বেশ বড় এবং ডিটেইলড আলোচনা, আশা করব আপনারা মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন, কারণ হচ্ছে আপনারা পুরোটা না দেখলে আমরা আসলে অনুৎসাহিত হই ভিডিও করার ব্যাপারে, এবং দয়া করে শেয়ার দিবেন। চলুন শুরু করছি আমি। প্রথমে আছে হোয়াটস দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার মিনস ফর বাংলাদেশ ইকোনমি, অর্থাৎ রাশিয়ার ইউক্রেন ওয়ার বাংলাদেশের অর্থনীতির জন্য কি বয়ে আনছে বা বাংলাদেশের অর্থনীতির জন্য কোন ফলাফল বয়ে আনছে। একটা আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের একটা মিসাইলের ছবি দেওয়া আছে, মিসাইলের ছবির সঙ্গে কিন্তু দেওয়া আছে টাকার দেখুন একটা আইকন, অর্থাৎ যুদ্ধের এই মিসাইলগুলো আসলে বাংলাদেশের অর্থনীতির দিকে তাক করা বোঝা যাচ্ছে। Since the war between Russia and Ukraine began on February 24, 2022, the global economy has entered a new terrain of uncertainty. Uncertainty অর্থ হচ্ছে অনিশ্চয়তা। বলছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর থেকেই বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা নতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। গ্লোবাল ইকোনমি, বাংলাদেশের ইকোনমি না, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের ইকোনমি, এখানে গ্লোবাল ইকোনমির কথা বলেছে। দ্য ওয়ার ইনডিউস শব্দের অর্থ আমাদের জানা দরকার, খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড। ইনডিউস শব্দের অর্থ হচ্ছে প্ররোচিত করা। কী করা? প্ররোচিত করা বা প্রণোদিত করা, এরকম বোঝায় আর কি। তাহলে দিস ওয়ার ইনডিউস চ্যালেঞ্জেস হ্যাভ সারফেসড অন ভেরিয়াস ফ্রন্টস, এবং অনেকগুলা ক্ষেত্রে এই ওয়ার আমাদের জন্য চ্যালেঞ্জ আমাদের বয়ে আনছে। উইথ গ্লোবাল ইকোনমিক ইন্টিগ্রেশন শব্দটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। সো ইন্টিগ্রেশনের আমি আপনাদেরকে ট্রান্সলেশন দেখাচ্ছি। অনেকে বলেছেন যে ভাই বারবার ট্রান্সলেশনে গেলে কনসেন্ট্রেশনের অনেকের জন্য ঝামেলা হচ্ছে, এটাও মতামত দিয়েছেন, মিশ্র মতামত পেয়েছি। কিন্তু আসলে আমি আপনাদেরকে ট্রান্সলেশনটা দেখাই হচ্ছে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো দেখানোর জন্য। ইম্পর্টেন্ট কিওয়ার্ড এই দেখুন, ইন্টিগ্রেশনের সিনোনিম হচ্ছে ইউনিফিকেশন বা কোয়ালিশন, এগুলো কিন্তু আপনাদের জানা দরকার। একটার সঙ্গে অনেকগুলো আপনার ভোকাবুলারি জানছেন। আচ্ছা, তাহলে পুরো পৃথিবীর ইকোনমি যেহেতু একত্রিত, এ ক্রাইসিস অফ সাচ নেচার, মিশ্রিত ইকোনমি, এই ধরনের ক্রাইসিস বা সংকট হুইচ ইনভলভস এ কান্ট্রি লাইক রাশিয়া ইজ বাউন্ড টু ইম্প্যাক্ট আদার কান্ট্রিজ। যেহেতু এটার সঙ্গে বিশেষ করে রাশিয়ার মতো বড় একটা দেশ জড়িত, বৃহৎ ইকোনমির দেশ, যাদের উপরে অনেকাংশে বিশ্বের অনেক কিছু নির্ভরশীল, তাই এটা অবশ্যই গ্লোবাল ইকোনমির উপরে প্রভাব ফেলবে। দ্য রাশিয়ান ইনভেনশন অফ ইউক্রেন হ্যাজ হ্যাপেন্ড অ্যাট দ্য টাইম হোয়েন দ্য ওয়ার্ল্ড জাস্ট স্টার্টেড টু রিকভার ফ্রম দ্য fallout caused by more than 2 years of COVID-19 প্যান্ডেমিক। এই রাশিয়ান ইনভেশন বা রাশিয়ার দখলদারিত্ব ইউক্রেনে শুরু হলো ঠিক বিশ্ব যখন করোনার 2 বছরের যে সংকট বা যে আমরা পিছিয়ে পড়ছি সেটা থেকে উত্তরণের চেষ্টা করছে, বের হওয়ার চেষ্টা করছে। বাট দ্য রিকভারি ইজ ফেসিং ইনফ্লেশনারি প্রেশার ডিউ টু সাপ্লাই শর্টেজেস ইন দ্য ফেস অফ হায়ার ডিমান্ডস অ্যাজ কান্ট্রিজ আর বিগিনিং টু এক্সপ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। কিন্তু বলছে যে এই রিকভারিটা বা উত্তরণের প্রক্রিয়াটা ইনফ্লেশনারি প্রেশার অর্থাৎ মুদ্রাস্ফীতির পাল্লায় পড়েছিল, ডিউ টু সাপ্লাই শর্টেজ, অর্থাৎ আমাদের যে সাপ্লাই বা যোগানটা কম ছিল, যতটা পুরো বিশ্বের চাহিদা ছিল ততটা আমাদের উৎপাদন করতে পারেনি কোনো পণ্যই করোনার কারণে লোকবল কম ছিল। দ্য অনগোয়িং ওয়ার হ্যাজ ক্রিয়েটেড এ নিউ শক ফর দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে মরার উপরে খাড়ার ঘা এই যুদ্ধ। সাপ্লাই ডিসরাপশনস অ্যান্ড ফিনান্সিয়াল স্যাংশনস পোজ সিরিয়াস ইকোনমিক চ্যালেঞ্জেস। খুব দুটো ইম্পর্টেন্ট কিওয়ার্ড দেখুন, সাপ্লাই ডিসরাপশনস, অর্থাৎ যুদ্ধের ফলে কিন্তু ডিসরাপশনস হচ্ছে কিসের? ডিসরাপশন শব্দের অর্থ বিঘ্নিত হওয়া, সাপ্লাইয়ের অর্থাৎ মজুদের ডিসরাপশন হচ্ছে, সাপ্লাই ডিসরাপশন হচ্ছে, বাধা আসছে, ডিসরাপশন হওয়া মানে বাধা আসা। তাহলে সাপ্লাই ডিসরাপশন হচ্ছে এবং ফিনান্সিয়াল স্যাংশনস মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়ার উপরে, যেটা আমাদের একটা বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। উইথ নো সাইন্স অফ রিকনসিলিয়েশন বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন, এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে আপাতত তেমন কোনো সমন্বয় বা সমঝোতার
কোনো আশা দেখা যাচ্ছে না। দ্য গ্লোবাল ইকোনমিক ইমপ্লিকেশনস উইল বি মাচ মোর সিভিয়ার, এবং এটা আমাদেরকে আরও বেশি ভোগাবে পুরো বিশ্বের ইকোনমিকে। মেজর কান্ট্রিজ ইনক্লুডিং দ্য ইউএস, দ্য ইউকে, জাপান অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাভ অল সাসপেন্ডেড ইকোনমিক টাইস উইথ রাশিয়া। সবাই রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সব ধরনের যে সম্পর্ক সবগুলো তারা বাতিল করেছে। স্যাংশনস হ্যাভ বিন ইনফোর্সড অন দ্য রাশিয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস উইথ দ্য অবজেক্টিভ টু ডিসরাপ্ট ট্রানজ্যাকশনস উইথ দ্য কান্ট্রি, এবং নিষেধাজ্ঞা মোতায়েন করা হয়েছে রাশিয়ার সব অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপর, যেটার কিন্তু প্রভাব বাংলাদেশের উপরে পড়বে। অর্থাৎ রাশিয়ার যে ব্যাংকগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থায়ন হয়, তাহলে সেটি কিন্তু পিছিয়ে যাবে। 2025 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ সম্পূর্ণ হওয়ার কথা এবং এটা চালু হওয়ার কথা। যদি রাশিয়ার এই নিষেধাজ্ঞাগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর উপরে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপরে নিষেধাজ্ঞা বহাল থাকে, তবে কিন্তু বাংলাদেশের এই বিদ্যুৎ কেন্দ্রের আরও অনেক দিন লাগবে এটা হতে। আমরা দেখবো এরপরে, এটা ডিটেলস আলোচনা করেছেন ফাহমিদা খাতুন, যেহেতু একজন অনেক বড় স্কলার, উনি একদম ডিটেল আলোচনা করেছেন। অ্যাজ রাশিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট অয়েল প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, রাশিয়া যেহেতু পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, দ্য গ্লোবাল ইকোনমি ইজ সাফারিং অ্যাজ এ রেজাল্ট অফ হাই অয়েল প্রাইসেস, এবং পুরো পৃথিবীর ইকোনমি কী করছে, সাফারিং করবে হাই অয়েল প্রাইসের জন্য। Though developed countries are sourcing their requirements from other oil producing countries, যদিও উন্নত দেশগুলো কি করছে, তারা অন্য দেশগুলো থেকে, অন্য তেল উৎপাদনকারী দেশগুলো থেকে তাদের চাহিদা মিটিয়ে ফেলছে। Small and poor countries are finding it difficult which their limited financial abilities to meet their energy requirement. ছোট ছোট দেশগুলো কিন্তু অনেক বেশি ভুগছে, কারণ তাদের এই চুক্তি এড়িয়ে গিয়ে নতুন একটা দেশের সঙ্গে আবার চুক্তি করে তেল আমদানি রপ্তানি করা তাদের অর্থনৈতিক ক্ষমতার জন্য খুব কষ্টকর, বড় দেশগুলোর জন্য ব্যাপার না। তাহলে যুদ্ধে এই ছোট দেশগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন অ্যাডিশন, হাই অয়েল প্রাইসেস হ্যাভ এ নক অন ইফেক্ট অন আদার প্রাইসেস লিডিং টু ফার্দার ইনফ্লেশনারি প্রেসার্স, এবং এই তেলের দাম যত বাড়ছে, মুদ্রাস্ফীতি তত বাড়ছে, জিনিসপত্রের দাম তত বাড়ছে। দ্য র্যামিফিকেশন শব্দটার অর্থ আমাদের জানা দরকার, চলুন জেনে আসি। র্যামিফিকেশন শব্দের অর্থ প্রভাব, র্যামিফিকেশন শব্দের অর্থ প্রভাব। অফ দ্য চ্যালেঞ্জেস আর সিন থ্রু হায়ার কমোডিটি অ্যান্ড অয়েল প্রাইসেস। এই যে প্রভাবগুলো কোথায় দেখা যাচ্ছে, আমাদের সব জিনিসপত্রের দাম এবং তেলের দাম বাড়ছে। ফুড প্রাইসেস হ্যাভ স্কাই রকেটেড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, আকাশ ছুঁয়েছে আপনাদের খাদ্যদ্রব্যের দাম। কারণ আপনারা এই জিনিসটা খুব ইজিলি কানেক্ট করতে পারবেন, আমি শুধু একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম যখন বাড়ে, আমাদের যে খাদ্যগুলো আমরা আমদানি করি সেগুলো যে জাহাজে করে আসে, সেই কন্টেনার শিপগুলোর কিন্তু কন্টেনারগুলোর দাম অনেক বেড়ে যায়, অর্থাৎ খাবার আমদানি রপ্তানির খরচ অনেক গুণ বেড়ে যায়, তখন সেই খাবার আমাদেরকে অনেক দামে কিনতে হয়। তেলের দামের ক্ষেত্রে যেটা অনেকাংশে হয়েছে, এবং আমরা গম আমদানি করি রাশিয়া থেকে, সেটারও দাম কিন্তু বাড়বে। যে আপনি ভাতের দাম, চালের দাম বেড়ে গেছে, ভাত না খেয়ে রুটি খাবেন, সেটা কিন্তু আপনার উপায় নেই। পেট্রোলিয়াম প্রাইসেস হ্যাভ বিন অন দ্য রাইজ ফর দ্য কোয়াইট সাম টাইম, এবং পেট্রোলিয়ামের দাম বাড়তেই আছে। দ্য ওয়ার হ্যাজ পুশড ইট আপওয়ার্ডস, এবং $65 থেকে $95 হয়ে গেছে। ডিপেন্ডিং অন দ্য ডিউরেশন অফ দ্য ওয়ার, ইটস ইম্প্যাক্ট অ্যাট দ্য কান্ট্রি লেভেল উইল ডিপেন্ড অন দ্য ইকোনমিক লিঙ্কস উইথ রাশিয়া অ্যান্ড ইউক্রেন অ্যান্ড দেয়ার এক্সপোজার টু দ্য গ্লোবাল ইকোনমি। এবং যুদ্ধের যত বেশি বাড়বে, এটার উপরে নির্ভর করবে প্রত্যেকটা দেশের উপরে এর প্রভাবটা কতখানি পড়ে। বাংলাদেশ ইজ অলরেডি, শুরু হয়েছে বাংলাদেশের আলোচনা, এটা মূল আলোচনা। বাংলাদেশ ইজ অলরেডি ফিলিং দ্য হিট অফ দ্য রাশিয়ান ইউক্রেন ওয়ার ইন মেনি ওয়েজ। বাংলাদেশ অলরেডি উত্তাপ টের পাচ্ছে, খুব সুন্দর সেন্টেন্স কিন্তু। বাংলাদেশ ইজ অলরেডি ফিলিং দ্য হিট অফ দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার ইন মেনি ওয়েজ। বাংলাদেশ অনেক ক্ষেত্রেই এটার উত্তাপটা টের পাওয়া শুরু করেছে। ইফ দ্য ওয়ার কন্টিনিউস ফর এ লঙ্গার পিরিয়ড, যুদ্ধ যদি একটা বড় সময়ের জন্য হয়, দ্য ইম্প্যাক্ট উইল ইন্টেন্সিফাই, এবং এর প্রভাব বাড়তেই থাকবে। উই আর ফিলিং দ্য ইম্প্যাক্ট থ্রো রিডাকশন ইন এক্সপোর্ট অ্যান্ড রাইজ অফ ইম্পোর্ট বিলস। ইম্পোর্ট এক্সপোর্ট বিল বাড়ছে। বিং অ্যান অয়েল ইম্পোর্টিং কান্ট্রি, বাংলাদেশ ইজ অলরেডি ফিলিং দ্য প্রেশার থ্রো হাই ইম্পোর্ট পেমেন্টস। বাংলাদেশ যেহেতু তেল আমদানিকারক দেশ, বাংলাদেশের অনেক বেশি ইম্পোর্ট পেমেন্ট দিতে হচ্ছে। ইম্পোর্ট পেমেন্ট অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে বেশি খরচ হচ্ছে। ইট ওয়াজ রিপোর্টেড আর্লিয়ার বাই দ্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দ্যাট ইট ওয়াজ লুজিং অ্যাবাউট $19 crore পার ডে। প্রত্যেক দিন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের 19 কোটি টাকা লস হচ্ছে এই অয়েল প্রাইসের, হাই প্রাইসের কারণে। উইথ হাই অয়েল প্রাইসেস দ্য চেইন ইফেক্ট ইজ ফেল্ট থ্রো
এ হাইক ইন দ্য প্রাইসেস অফ গ্যাস, ফার্টিলাইজার্স অ্যান্ড আদার ইসেনশিয়ালস, এবং সব কিছুর দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, সারের দাম বাড়বে এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে সেগুলোর দাম বাড়বে। তাহলে কৃষক কিন্তু ওইদিকে বেশি দাম দিয়ে সার কিনতে হবে। খাদ্যদ্রব্যের দাম শুধু রুট লেভেল থেকেই বাড়বে, শুধুমাত্র যেগুলো আমদানি করছে সেগুলো না, যে ফসল ফলাচ্ছে সেগুলোর দামও বেড়ে যাবে। দ্য গভর্নমেন্ট রেজ ডিজেল প্রাইসেস নভেম্বর 2021 অ্যাবাউট 23%। আমরা জানি যে 23% ডিজেলের দাম বাড়ানো হয়েছিল নভেম্বর মাসে, সেটা নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছিল এবং বর্তমানে জিনিসপত্রের অসহনীয় দাম অনেকাংশে এই ডিজেলের প্রাইস বাড়ানোর জন্য দায়ী। তাহলে এখন যদি আরও বাড়াই তাহলে কিন্তু আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। In addition to the fuel prices, cost of other imported products have also gone up significantly. This will push the production cost up, resulting on higher prices for the consumers. শুধু ফুয়েল প্রাইসের কারণে আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট, যেটা আমি অলরেডি বললাম, সেটার দাম অনেক বেড়ে গেছে এবং আমাদের প্রোডাকশান কস্ট বাড়ছে এবং সব কিছুর আমাদের যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনছি সেটার যেহেতু উৎপাদন খরচ বেশি, এখন সব কিছুই বেশি দামে কিনতে হচ্ছে। গ্লোবাল স্যাংশনস অন রাশিয়া ইমপ্লাইজ দ্যাট বাংলাদেশ ট্রেড উইথ রাশিয়া ইজ গোয়িং টু বি অ্যাফেক্টেড। বাংলাদেশের রাশিয়ার সঙ্গে যে বাণিজ্য সম্পর্ক সেটাও এফেক্টেড হবে। রাশিয়া ইজ এ মার্কেট ফর রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টস, এবং রাশিয়াতে বাংলাদেশের প্রচুর রেডিমেড গার্মেন্টস যায়, সেগুলো কিন্তু এখন সহজে যেতে পারবে না। ইন FY 2021, Bangladesh export to Russia was at the tune of USD $550 million and import from Russia was USD $480 million। অর্থাৎ আমাদের কিন্তু রাশিয়াতে আমাদের এক্সপোর্ট বেশি ছিল, আমাদের ইম্পোর্ট কম ছিল। বাংলাদেশ ইম্পোর্ট করে কি গম এবং ভুট্টা আমদানি করে, এবং স্যাংশন হওয়ার ফলে কি হবে, বাংলাদেশকে অন্য জায়গা থেকে টানতে হবে অনেক বেশি দামে। রাশিয়া ইজ অলসো ইমপ্লিমেন্টিং সেভারাল প্রজেক্টস ইন বাংলাদেশ। রাশিয়া বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট করছে, যার মধ্যে আছে রূপপুর নিউক্লিয়ার প্লান্ট, এবং এটাতে ইনভলভস USD $12.65 billion and scheduled to be completed by 2025। আমি আগেই বলেছি 2025 সালের মধ্যে এটা হওয়ার কথা, যেটা আমাদের হচ্ছে না। The ongoing war and economic sanction against Russia could delay this expensive project, এবং এটা যুদ্ধের কারণে এই প্রজেক্টটা শেষ হতে, যদি এই ব্যয়বহুল প্রজেক্টটা শেষ হতে দেরি হয়, বাংলাদেশের উপরে কী হবে, ঋণের চাপ বাড়বে, which means cost escalation in Bangladesh. This implies higher loans and burden on the country. The balance of payment will be under due to high prices and trade sanctions. At the end of the FY 2021 to 2022, the current account deficit reached USD $10 billion as there was an increase in import payments and reduction in remittances. If high current account deficit persists for a longer period, the exchange rate will also fall under pressure. এবং যদি আমাদের হচ্ছে এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা বাড়ে লঙ্গার পিরিয়ডের জন্য, আমাদের এই এক্সচেঞ্জ রেটটাও আরও ফল আন্ডার প্রেশার। ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড দ্যাট দ্য ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার উইল কন্টিনিউ ফর সাম টাইম। এটা মনে রাখা উচিত যে এই যুদ্ধের ইম্প্যাক্টটা কিন্তু কিছুদিনের জন্য থাকবে, ইভেন ইট ইজ ওভার, যুদ্ধ শেষ হয়ে গেলেও, সিন্স ইট উইল টেক টাইম ফর ইকোনমি টু রিকভার ফ্রম দ্য ড্যামেজেস, দেয়ারফর কান্ট্রিজ উইল স্টিল বি ফিলিং দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্রাইসিস ফর এ লঙ্গার পিরিয়ড। যুদ্ধ শেষ হলেই যে এটার প্রভাব শেষ হয়ে যাচ্ছে তা না, তেলের দাম একবার বাড়লে সেটা কিন্তু স্টেবল হতে টাইম লাগবে। দ্য পলিসি মেকার্স ইন বাংলাদেশ উইল হ্যাভ টু মনিটর দ্য মার্কেট ক্লোজলি। বাংলাদেশের যে পলিসি মেকার অর্থাৎ আইন প্রণেতারা আছেন তাদের উচিত মার্কেটটা খুব ভালোভাবে অবজার্ভ করা। দ্য কান্ট্রি শুড কুইকলি সোর্স কমোডিটিস ফ্রম দ্য গ্লোবাল মার্কেট অ্যাট কম্পিটিটিভ প্রাইসেস অ্যান্ড ডিস্ট্রিবিউট এসেনশিয়াল কমোডিটিস অ্যাট রিডিউস প্রাইসেস দ্য ওপেন মার্কেট সেলস। সরকারের কী করা উচিত? সরকারের করা উচিত যে বিকল্প খুব দ্রুত খুঁজে বের করা এবং কম্পিটিটিভ গ্লোবাল প্রাইসে, অর্থাৎ একটা প্রতিযোগিতামূলক দামেই যেন কিনতে পারে, বেশি দাম যেন দিতে না হয়, এবং কম দামে জনগণের মধ্যে এগুলো বিতরণ করা, যেমন টিসিবির মাধ্যমে বিতরণ করা হচ্ছে, কার্ড দেওয়া হচ্ছে। প্রুডেন্ট শব্দের অর্থ আমাদের জানা দরকার। চলুন দেখে আসি। প্রুডেন্ট শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ বা দূরদর্শী। এটাকে বলতে পারেন আপনার লং সাইটেড বা ফার সাইটেড বা ফরওয়ার্ড লুকিং, সুদূরপ্রসারী একটা চিন্তাভাবনা করা উচিত সরকারের। মাইক্রোইকোনমিক ম্যানেজমেন্ট শুড বি ফলোড টু ক্রিয়েট ফিসকাল স্পেস। As the government is in the process of formulating the budget for financial year 2022 to 2023, it should allocate adequate resources for social safety net program at a larger scale for the poor and low income families. গরিব এবং মধ্যবিত্তকে বাঁচানোর জন্য এই আগামী বাজেটে অবশ্যই অনেক আমাদের বরাদ্দ রাখতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে তারা। In this respect, subsidies for critical commodities such as fuel, power and agriculture need to be continued for a few months. The economic recovery will depend on the extent of public expenditure. ইকোনমিক রিকভারি নির্ভর করবে আমাদের পাবলিক এক্সপেন্ডিচারের
টা আমরা কতখানি করছি। হাউএভার ওয়েস্ট অফ পাবলিক রিসোর্সেস অ্যান্ড আননেসেসারি পাবলিক এক্সপেন্ডিচার শুড বি কারটেইলড। এবং এই জনগণের টাকা এখন খুব বিচক্ষণের সঙ্গে সরকারকে খরচ করতে হবে। আমরা দেখছি বিভিন্ন প্রজেক্ট সরকার একবার ভাঙে, বিশেষ করে এটা এই আমলাদের অবিচক্ষণতা এবং আমলাদের দূরদর্শিতার অভাব এখানে অনেকখানি নির্ভরশীল, এখানে এটা ইফেক্ট ফেলে। তারা এমন প্রজেক্ট করা হয় যে প্রজেক্টগুলো আবার নতুন করে করতে হয়। এইটা এখন করলে আমাদের ইকোনমি আর দাঁড়ানো খুব কঠিন। এফোর্ট শুড বি গিভেন টু এক্সপেডাইট প্রজেক্টস দ্যাট আর নিয়ার কম্পিটিশন রাদার দ্যান ইনিশিয়েটিভ নিউ ওয়ান্স। এবং নতুন প্রজেক্ট এখন না নেওয়া উচিত। দ্য গভর্নমেন্ট শুড কেয়ারফুলি ইউজ ইটস ফরেন কারেন্সি অ্যাজ দ্য ইম্পোর্ট পেমেন্ট কন্টিনিউ টু রাইজ ইন দ্য আনসার্টেন পিরিয়ডস অফ ওয়ার অ্যান্ড বিয়ন্ড। এবং আমাদের কিন্তু ফরেন রিজার্ভ অনেক, সেটাকে এখন আমাদের খুব ওয়াইজলি ব্যবহার করতে হবে, কারণ আমাদেরকে এখন প্রচুর টাকা খরচ করতে হবে গ্লোবাল মার্কেট থেকে কেনার জন্য। অনেক বড় একটা নিউজ পড়লাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এইটার সামারি লিখবেন 2 লাইন 3 লাইনে, ইনশাল্লাহ আপনারা লিখলে আপনাদের জন্য অনেক উপকার হবে। আশা করি ভালো লেগেছে আপনাদের। সবাই কাইন্ডলি শেয়ার দিন এবং পুরোটা দেখেন। আমাদের কাছে ইউটিউব থেকে অবশ্যই পুরোটা দেখবেন। আবেদন রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।